দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, আমি জান্নাতুল কলিও আপনাদের সঙ্গে আছি। শুরুতেই জেএসআরএম নির্বাচনের পথে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন। আর 15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টা রুখে দিতে হবে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। দীর্ঘদিন সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন না হওয়ায় এবারের সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করা হলেও কবে কখন ভোট হবে এ নিয়ে আছে নানা প্রশ্ন। প্রেস সচিব জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে জানা যাবে ভোটের দিনক্ষণ। ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। নির্বাচনের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা। অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় 2 ঘন্টার আলোচনায় গুরুত্ব পায় নির্বাচনকে উৎসব মুখর ও শান্তিপূর্ণ করার নানা পদক্ষেপের বিষয়ে। বৈঠকে জানানো হয়, আগের যে কোনো ভোটের চেয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি অনেক বেশি থাকবে। নির্বাচনের আগে ও পরে সাইবার, এআই সহ নানা ষড়যন্ত্রমূলক আক্রমণ ঠেকানোর জন্য সতর্কতামূলক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভিতর থেকে বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে। জানানো হয়, যোগ্য ডিসিএসপিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগের বিতর্কিত নির্বাচনে সম্পৃক্ততা ছিল এমন কাউকে এবার দায়িত্ব দেয়া হবে না। প্রেস সচিব আরও জানান, প্রবাসীদের পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও জেলে অবস্থানকারীদের ভোট দেওয়ার সুযোগ দিতে কয়েকটি অ্যাপ প্রস্তুত করা হচ্ছে। বডি ক্যামেরা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয় বৈঠকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেয়ায় দলের বিপুল সংখ্যক সমর্থক ভোট বয়কট করবে। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আভাস দেন, আওয়ামী লীগের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ আর নাও থাকতে পারেন। সাক্ষাৎকারে হাসিনা আরও বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না তিনি। আপাতত ভারতে থাকার পরিকল্পনা করছেন। এদিকে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার গ্রহণ বা প্রচার সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই বিষয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা কথা বলবেন। আমরা এই বিষয়ে আগে আমি তার ইন্টারভিউটা পড়ি, তারপরে আমরা এটার বিষয়ে কমেন্ট করতে পারবো। আমাদের আইসিডি বলবেন। তবে একটা বিষয় সবসময় আমরা বারবার বলছি এবং এখন ইউএন এর রিপোর্টেও এটা এস্টাবলিশ যে এই 21শ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেখতে চায় বিএনপি, মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। বলেন, তাদের কাজ বিএনপিকে হতাশ করেছে। রাজধানীর গুলশানে ক্ষমতার শাসন থেকে আইনের শাসন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সালাহুদ্দিন আহমেদ। We need to have a democratically transparent, pure election. We need to establish the election commission to be completely independent. We need to establish the caretaker government in place, and we need to establish complete independence of the judiciary and freedom of press. This is not our hope, this is our commitment. জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সংস্কার, জুলাই সনদ এবং এরপরে বিচারের রোডম্যাপ আমরা বলে আসছি যে জুলাই গণহত্যার বিচার, এই বিচারের একটা রোডম্যাপ সরকারকে অবশ্যই নির্বাচনের আগে দিতে হবে এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন কমিশনকে আমরা বলে আসছি এটা পুনর্গঠন প্রয়োজন। নির্বাচন কমিশনে জনগণের এবং রাজনৈতিক দলের আস্থা হারাচ্ছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে আসলে এই বিষয়গুলো দ্রুতই সমাধানের দিকে যেতে হবে এবং আমরা আশা গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে যখনই হোক তা হতে হবে সুষ্ঠু প্রক্রিয়ায়, মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। উত্থানকে ভিত্তিমূল না ধরে উনি জনগণের যে ঐতিহাসিক বহিঃপ্রকাশ সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে। সেই জন্য ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফট আকারে হাজির করতে হবে। ড্রাফট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ নেবে। গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত দাবি করে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের সফররত প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মার খেয়ে যাবে। কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার প্রার্থীকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কি অবস্থা, গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে, এটা আসলে মাইন্ড থেকেই চলে যাবে। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমিরই, এই গানের বাস্তব উদাহরণ গাজীপুরের হামিম গ্রুপের কারখানাটি। জায়গা বন বিভাগের, গাছও বন বিভাগের, কিন্তু বাউন্ডারি দিয়ে নিজেদের করে রেখেছে প্রতিষ্ঠানটি। খোদ বন বিভাগও কথাটি স্বীকার করছে। শুধু বনের জমি নয়, দখল হয়েছে স্থানীয়দের পৈতৃক জমিও, সাথে আছে পরিবেশের ভয়াবহ দূষণ। বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদনে দেখে আসব। বন বিভাগের সাইনবোর্ড লাগানো জমি, যার পরিমাণ 4.62 একর, যেখানে লাগানো আছে আকাশমণি, নিম, মেহগনি গাছ। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। এটি পুরোপুরি বন বিভাগের দখলে নেই, এটি হামিম গ্রুপের বাউন্ডারির ভেতরে। গাছ দেখছি এই মেহাগনি আর এই আকাশমণি, দুইটা বাড়ি আছে দেওয়াল করি না, 2-3টা ঘর আছে আর বিভূত ভেঙে গেছে। মানে পুরোটা ভাঙছে নাকি ভেঙে গেছে? কিন্তু আমার বাউন্ডারি ওয়াল করছে, সম্বন্ধী করছে। প্রাথমিক তথ্যের উপর ভর করে সহকারী বন সংরক্ষকের তথ্যে মিলল হামিমের বন দখলের সত্যতা। যতটুকু বৃক্ষরোপণ করা হয়েছে ওটা তো হামিম টেক্সটাইলের যে মানে ফ্যাক্টরি, এটার ভেতরেই তো, তাই না? হ্যাঁ, ফ্যাক্টরির ভিতরে। আমাদের যে জায়গাটা আজকে আছে ওই জায়গাটা আমরা প্ল্যান্টেশন করছি। আপনারা কি আসলে যে কোনো সময় ওখানে যেতে পারেন ভেতরে, না তাদের অনুমতি লাগে? বাধা দেওয়া হয় না, আগে বাধা দেওয়া, আমাদেরকে বাধা দেয় না। অনুসন্ধানের চোখে আরো ধরা পড়ল কিভাবে উঁচু দেয়াল তুলে দখলে নেওয়া হয়েছে বনভূমি। বন কর্তৃপক্ষের মুখোমুখি হতে হবে। বনভূমির পাশাপাশি মানুষের পৈতৃক জায়গা দখলের অভিযোগের সত্যতাও অনুসন্ধান জরুরি। হামিম গ্রুপে ওনারা বিভিন্ন মালিকের কাছ থেকে জায়গা টাকা কিনে এরা একবার বাউন্ডারি করেছে, আমাদের জায়গাটা ভিতরে পড়ে গেছে। এখানে আমার জায়গা হচ্ছে 38%, তারা 2% বহু আগের রেজিস্ট্রি নিয়েছিল আমাদের 4 ভাইয়ের কাছ থেকে, আর আমার 36% জায়গা বাকি রয়েছে। হামিম গ্রুপের ক্ষমতার কাছে তারা অসহায়, এমন অভিযোগ ভুক্তভোগীদের। কোম্পানির মালিকরা তো বেশি ক্ষমতাধর, আর আমরা হচ্ছি সাধারণ মানুষ। এখানে মনে করেন যে বন বিভাগের কিছু জায়গা টাকা আছে এখানে, যেখানে বন বিভাগ ব্যর্থ হয় না, আমার মতন দুলালের কোনো খানা নাই। এই অভিযোগে একা নন দুলাল ফকির, স্থানীয় বাসিন্দারাও জানালেন একই দুর্ভোগের কথা। আমার মামা ওনার জমি এখানে আছে, ক্রয় না করা সত্ত্বেও ওই জমিগুলো ওনাদের দখলে রাখছে আর কি। আমি আমার মামার নিয়ে গেছিলাম, ওনারা এগুলা নিয়ে আর কি কোনো ধরনের হেডেক দেখায় নাই। বন ও মানুষের জমি দখল করে গড়ে ওঠা কারখানা এই এলাকার পরিবেশ দূষণের অন্যতম কারণ, এমন অভিযোগ স্থানীয়দের। আমাদের এখানে হামিমের গ্যাস ছাড়াতে আমাদের একটু সমস্যা হয়ে যায়, পুরো এলাকার মধ্যে ছড়িয়ে যায়। একেবারে বাথরুমে যে একটা গন্ধ, একটা বিশ্রী গন্ধ, গ্যাস। বাচ্চা আছে, ওরা কাশে, মাঝে মধ্যে বিভিন্ন ধরনের রোগও হয় এই গ্যাসের কারণে। এ তো কেমিক্যাল,
পরিবেশ অভিযোগ থেকে কোনো নজরদারি নাই, মানে সরকার কি তদারকি করে নাকি এটা আমাদের জানা নাই। ভালো ফল গাছ আছে সব নষ্ট হয়ে গেছে, মরে অবস্থা হয়ে গেছে। পরিবেশ আন্দোলনের স্থানীয় নেতা বলছেন দখল আর দূষণের কাছে কর্তৃপক্ষ অসহায়। সে বৃক্ষরোপণ করবে তার বাউন্ডারির ভিতরে গিয়েছে তা না, সে আগে যদি তার বনভূমিতে যদি কোনো স্থাপনা থাকে সেগুলি ভেঙে দিবে, গুড়িয়ে দিবে, সেগুলো জব্দ করবে, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিধি মোতাবেক মামলা দায়ের করবে, তাদেরকে আইনের আওতায় আনবে, এর পাশাপাশি সে বৃক্ষরোপণ করবে। এখন ইন্ডাস্ট্রির বাউন্ডারির ভিতরে গিয়ে যদি সে বৃক্ষরোপণ করে এটা তো কোনো লাভ হলো না, সে তো ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ রাতের আধারে এই বৃক্ষগুলি কেটে ফেলবে। রেজাল্ট কি? রেজাল্ট জিরো। ঢাকা বিভাগীয় বন কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, চোখের সামনে এই দখল দূষণের পরও তারা কি ব্যবস্থা নিয়েছেন? সরকারি জমিতে মানে ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিগতভাবে কি কেউ দেয়াল দেওয়ার কোনো সুযোগ আছে? ঠিক এই কারণেই কিন্তু আমরা এটাকে জবরদখল বলছি। এই প্রক্রিয়াটা বেশ পুরনো, 2021 সাল নাগাদ শিল্প প্রতিষ্ঠানের যে স্ট্রাকচার এবং যে বাউন্ডারি ওয়ালগুলো সেগুলো এর আগে থেকে শুরু হয়ে 2021 সাল পর্যন্ত শেষ হয়েছে। 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যদি প্রমাণিত হয়, অর্থদণ্ড বা দুটোই হতে পারে। তার কাছে প্রশ্ন ছিল, প্রমাণ থাকার পরও কেন উদ্ধারের উদ্যোগ নিতে পারছেন না? কিছু আইনি জটিলতা, দেওয়ানি মামলা এবং উচ্চ আদালতের মামলা থাকার কারণে আমরা 4 একরের মতো জায়গাতে এখনো কোনো ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পারিনি। আশা করছি যে আইনি জটিলতাগুলো সমাধান করে সেখানে একটা কার্যকর কিছু করতে পারব। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হামিম গ্রুপের কর্ণধার একে আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং পাঠানো মেসেজের কোনো জবাব দেননি। নিউজ ডেস্ক, নিউজ 24। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় 9 দিন পরেও গ্রেফতার হননি স্ত্রী সামিরা, খলনায়ক ডন সহ দেশে থাকা আসামিরা। পুলিশ বলছে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। তবে নিউজ 24-এর অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। মামলার পরও কয়েকদিন আগেও বগুড়ার বাসায় ছিলেন ডন, আর চট্টগ্রামের খুলশীর বাসায় ছিলেন মামলার 2 নম্বর আসামি সামিরার মা লুসি। শোনা যাচ্ছে সামিরার জন্য উচ্চ আদালত থেকে জামিনের চেষ্টাও করছেন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যজট খুলতে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে দফায় দফায় যাচ্ছে পুলিশ। 29 বছর আগের অপমৃত্যু এখন হত্যা মামলায় ধরে তদন্তে রমনা থানা পুলিশ। পরিবারের দাবির মুখে চলতি বছরের 20 অক্টোবর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন আদালত। সেখানে 11 আসামির মধ্যে স্ত্রী সামিরা ও তার মা লুসি, খলনায়ক ডন দেশেই থাকেন। থাইল্যান্ডে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, স্কটল্যান্ডের রেজভি ও যুক্তরাষ্ট্রে রুবি। শোনা যাচ্ছে সালমানের বাল্যবন্ধু ও সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক কখনো ঢাকায় কখনো থাকেন ব্যাংককে। হত্যা মামলার 9 দিন পরও এখনো গ্রেফতার হয়নি আসামিদের কেউ। সালমান শাহ হত্যা মামলার দায়িত্ব পাবার পর 2 দফায় তার ইস্কাটনের বাসায় গিয়েছে পুলিশ। সেখানে ঠিক কি আলামত খুঁজেছে এবং কি পেয়েছেন তা জানবো পুলিশের কাছ থেকে। প্রায় 29 বছর আগের ঘটনা, এখন যে ঘটনাস্থল ছিল ওখান তো ওইভাবে আলামত পাওয়ার কথা না। তো যেহেতু ইতিপূর্বে তদন্ত হয়েছে, ইনভেস্টিগেশন হয়েছে, এই আলামতগুলো মাননীয় আদালতে সংরক্ষিত আছে। আমরা এগুলো নিয়ম মোতাবেক সংরক্ষণ আমরা নিজেদের হেফাজতে নেব। পুলিশের দাবি আসামিরা সবাই পলাতক। হত্যা মামলায় সামিরার ঢাকা এবং চট্টগ্রামের বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ। তথ্য বলছে চট্টগ্রামের খুলশী থানার পাশেই সামিরার বাবার বাড়ি। চলুন সেখান থেকে ঘুরে আসি। একবার আসছিল, আমার চোখে একবার পড়ছিল। আবার নিবেশ আজকে অনেকদিন যাবত আছে। ওনারা কোথায় আছে না আছে, এমনি ঢাকা গেছে, আমাদেরকে বলছে, আমরা নিজেরাই যোগাযোগ করতে পারতেছি না। পুলিশ বলছে সালমান শাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডনের সন্ধান মিলছে না, কিন্তু নিউজ 24-এর কাছে সন্ধান রয়েছে। সপ্তাহখানেক আগেও ডন ছিল বগুড়া শহরের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে। চলুন সেখান থেকে ঘুরে আসি। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় পৈতৃক বাড়ি ডনের। পুলিশ ডনের খোঁজ না পেলেও প্রতিবেশী ও দারোয়ান জানালেন কয়েকদিন আগেও এখানেই ছিলেন তিনি। আসলে 2-1 মধ্যে 2 একদিন থাকে, হয়তো রাত থেকে সকালে গেল কিংবা 2 একদিন থাকেও, আবার আসে মাঝে মাঝে, কখন আসে না আসে এটা করবো। দেখছি কয়েকদিন আগে আমরা এই বাড়ি আসছিল। এর আগে সালমান শাহর সাবেক স্ত্রী সহ 11 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে কোনো সময় গ্রেফতার হতে পারেন আসামিরা।
মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের উপর জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ। ছত্রভঙ্গ করতে করা হয়েছে লাঠি চার্জ। এ ঘটনায় আহত হন অন্তত 43 জন। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতেই রাজপথে নেমেছেন তারা, তবে তাদের ওপর হামলা করেছে পুলিশ। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে যান আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এ সময় সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। শিক্ষকরা বাধা ভেঙে ভেতরে ঢুকতে চাইলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিক্ষেপ করা হয় অন্তত 60টি সাউন্ড গ্রেনেড। মূল সড়ক অবরোধের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন অনেকে। সচিবালয় অভিমুখে গেটে ঢুকে ঢুকবো, তখন ব্যারিকেড দিয়েছিল, আমাদের কিছু ডাকাত হয়েছে। এই গেজেটের দাবিতে আইসা তারা আজকে পরিকল্পিতভাবে হত্যা। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরেছে এবং আমাদের পুরো লাঠিচার্জ করেছে, যে কারণে আমার এই ভাই অত্যন্ত মুমূর্ষ অবস্থা, আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। পুলিশ বলছে অনুমতি ছাড়াই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশের চেষ্টা করায় আন্দোলনকারীদের প্রতিহত করা হয়েছে। তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা প্রতিনিধি পাঠান, কিন্তু তারা সবাই যাবে। সচিবালয় তো এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে চাইলে তো সব যাওয়া যায় না। তা আমরা কথা বলতেছিলাম, ইন দি মিন টাইম তারা আইন প্রতিবন্ধী কার্যকলাপ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে ডিসকাস করেছি, এইটুকুই। জাতীয়করণ সহ 5 দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে 17 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলোকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, এমন দাবি করেছে রোহিঙ্গা ডিফেন্স ফোর্স RDF। খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলির ঘটনাও তারাই ঘটিয়েছে বলে দাবি সংগঠনটির। বলছে বিভিন্ন গোষ্ঠীর মানুষকে একত্রিত করে মিয়ানমারে তাদের বিরুদ্ধেও যুদ্ধ করাচ্ছে আরাকান আর্মি। নাইমাল জিকোর 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। সম্প্রতি খাগড়াছড়িতে একটি শিশুর ধর্ষণের ভুয়া খবর ছড়িয়ে পড়লে অস্থির হয়ে ওঠে পরিস্থিতি। জ্বালাও পোড়াও সহ ঘটে সংঘর্ষের ঘটনাও। উত্তাল হয়ে ওঠে পাহাড়ি জনপদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সেনাবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। তাদের কাছে ভারী অস্ত্র, অটোমেটিক রাইফেল, AK-47 সহ LMG রয়েছে, M2 রয়েছে। RDF এর দাবি এসব অস্ত্র বাংলাদেশের পাহাড়ি সন্ত্রাসীদের সরবরাহ করছে আরাকান আর্মি। এছাড়া সশস্ত্র প্রশিক্ষণও দেয়া হচ্ছে এসব সংগঠনের নতুন সদস্যদের। যেগুলো উপজাতি আছে এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, আর হইল অস্ত্রগুলো আরাকান আর্মি দিচ্ছে এদেরকে। তাদের দাবি এসব সন্ত্রাসী সংগঠনের লোকদের প্রশিক্ষিত করে মিয়ানমারে তাদের বিরুদ্ধেই যুদ্ধ করানো হচ্ছে। প্রমাণ বলতে গেলে এইখানে যেগুলো উপজাতি আছে, সব উপজাতি আরাকানে যুদ্ধ করতেছে আমাদের বিরুদ্ধে। আরাকান আর্মির প্রশিক্ষিত সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে JSS কুকিচিন আছে বলেও দাবি মিয়ানমারের যুদ্ধে লিপ্ত সশস্ত্র সংগঠন RDF এর। নাইম আল চিকো, নিউজ 24, মিয়ানমার। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলটির 7 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে পরে বলেন, অবসরে আগে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতেই ইসিকে আহ্বান জানানো হয়েছে। বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট করার বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের আগে গণভোট করার মতো বাস্তবতা নেই বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে, আইনগতভাবে তাদের বিচার হচ্ছে, সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায়। একইভাবে যে এই ফ্যাসিবাদের দোসর যারা জাতীয় পার্টি সহ কার্যত নামে 14 দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই 14 দলের 14টা দল বা অফিস টফিস আপনারা খুঁজে পাবেন না। আগামী 16 ডিসেম্বর দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধে বিটিআরসির তত্ত্বাবধানে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার উদ্বোধন করা হবে, যেখানে দেশের সব মোবাইল সেট নিবন্ধিত হয়ে যাবে।
বুধবার আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী বলেন, NEIR এর মাধ্যমে অবৈধভাবে আমদানি করা বা চুরি হওয়া মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ সময় ফয়েজ আহমদ তৈয়ব আরও বলেন, এটি বাস্তবায়নের মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরাসরি সরকারি রাজস্বতেও যোগ হবে বিপুল অর্থ। আমরা আজ ঘোষণা করছি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে। সীমান্ত সংঘাত নিরসনে ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে প্রতিবেশী দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া। আর এজন্য ভারতকে দুষছেন ইসলামাবাদ। বলছে তালেবানকে প্রতিনিয়ত ইন্ধন দিচ্ছে দিল্লি, আর এই নিয়ে কাবুলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সতর্ক করেছে, পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী হামলা হলে তালেবান সরকারকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিশ্চিতে দোহার পর গত কয়েকদিন ধরে তুরস্কের ইস্তানবুলে আলোচনা চলছিল। তবে সংকটের কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই ওই আলোচনা শেষ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়া ওই অঞ্চলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে, কেননা ইস্তানবুলে পাক আফগান আলোচনা ব্যর্থ হওয়ার পরেই তালেবান সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সতর্ক করেছেন, পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলা হলে তালেবান শাসকদের তিক্ত স্বাদ গ্রহণ করতে হবে। এক্সে দেয়া এক পোস্টে ওই বার্তা দেন তিনি। তুরস্ক আলোচনা ভেস্তে যাওয়ার জন্য ভারতকেও দায়ী করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। দাবি করেন, আলোচনায় দুই পক্ষ অধিকাংশ ক্ষেত্রে একমত হলেও দিল্লির ইন্ধনে শেষ মুহূর্তে বেঁকে বসে কাবুল। সীমান্তে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তান, যা 2021 সালে তালেবান আফগান মসনদে বসার পর সবচেয়ে ভয়াবহ হামলা বলে বিবেচিত হচ্ছে। এতে উভয় পক্ষের কয়েক ডজন মানুষের প্রাণ গেছে। এমন আবহে সহিংসতার পুনরাবৃত্তি রোধে যুদ্ধবিরতির পর কাতারে প্রথম দফায় আলোচনা হয়। এরপর 25 অক্টোবর ইস্তানবুলে দ্বিতীয় ধাপের আলোচনায় বসে পাকিস্তান ও আফগানিস্তান। আসমাতুলি, নিউজ 24। আগামীকাল ধানমন্ডির রিয়াগোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ, যা চলবে 1 নভেম্বর পর্যন্ত। 3 দিনের এই প্রতিযোগিতায় এবার নতুনত্ব এসেছে। আগের প্রতিযোগিতাগুলো আয়োজন করা হতো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক দল নিয়ে। এবার প্রথমবারের মতো ঢাকার বাইরের দল নিয়ে হচ্ছে জাতীয় চ্যাম্পিয়নশিপ। 2টি সার্ভিসেস দলের পাশাপাশি বাইরের 4টি ক্লাব অংশ নেবে। এছাড়া ঢাকা, জয়পুরহাট, নারায়ণগঞ্জ, সিলেট, চাঁদপুর ও কুষ্টিয়া প্রতিযোগিতায় অংশ নেবে। তৃণমূলে বেসবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতার বিস্তৃতি বাড়িয়েছে বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, এবার নারী চ্যাম্পিয়নশিপে প্রতি ম্যাচে খেলোয়াড়দের নগদ অর্থ পুরস্কারও দেয়া হবে। আর এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।